হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 9-এর পদার্থের গঠন এবং ধর্মের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারে একেবারে ফার্স্টে কী রয়েছে বলছে তরল এবং বায়ুর চাপ। তরল এবং বায়ুর চাপ। তো এখানে এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস প্রথমে এক এক করে আমি আলোচনা করছি। দেখো, প্রথমত প্রবাহী কাকে বলে? প্রবাহী জিনিসটা কি? প্রবাহী মানে হচ্ছে যা প্রবাহিত হতে পারে। যে জিনিসটা প্রবাহিত হতে পারে তাকেই আমরা প্রবাহী বলবো, ঠিক আছে? যেমন কি কি প্রবাহিত হতে পারে? আমরা দেখি যে ধরো জল প্রবাহিত হয়, তারপরে ধরো এই যে বায়ু মানে অর্থাৎ গ্যাস বা বায়ুটাও কিন্তু প্রবাহিত হয়, তাই না? বায়ু প্রবাহিত হবে, আবার জলও প্রবাহিত হয়। অর্থাৎ তরল এবং গ্যাস এই দুটো জিনিস প্রবাহিত হতে পারে, কিন্তু কঠিন কিন্তু প্রবাহী নয়। কঠিন কিন্তু প্রবাহী হতে মানে প্রবাহ হতে পারে না, ঠিক আছে? এবার দেখো, তাহলে এই যে তরল এবং গ্যাসকে আমরা একত্রে বলছি প্রবাহী। প্রবাহীর কিন্তু নিজস্ব কোনো আকার বা আকৃতি বা দৃঢ়তা নেই। ওকে, তাহলে প্রবাহী কি? যা প্রবাহিত হয় তাকেই প্রবাহী বলবো। তরল আর গ্যাস হচ্ছে আমাদের প্রবাহী। নেক্সট দেখো, তোমাদের একটা স্পেশাল টার্ম যে ঘাত। ঘাতকে ইংলিশে থ্রাস্ট বলে, THRUST, থ্রাস্ট, ঠিক আছে? তোমরা ইংলিশ টার্মটা অবশ্যই মনে রাখবে। তোমাদের কিন্তু তোমরা যখন হায়ার স্টাডি করবে সেক্ষেত্রে তোমাদের এই ইংলিশ টার্মগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? আমরা ছোটোবেলায় ইংলিশ টার্মগুলো ঠিকঠাক পড়িনি, আমাদের স্যারেরাও বলেনি। তার জন্য আমাদের কিন্তু যখন আমরা উঁচু ক্লাসে উঠেছি আমাদের কিন্তু সমস্যা হয়েছিল। তো তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু এখন থেকে ইংলিশ টার্মগুলো অবশ্যই দেখে নেবে, ইংলিশ টার্মগুলো অবশ্যই পড়বে, ঠিক আছে? আচ্ছা, ঘাত বা থ্রাস্ট। থ্রাস্ট কী বলছে? কোনো তলের কোনো ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে মোট বল প্রযুক্ত হয় তাকে বলা হচ্ছে ঘাত। যেমন আমি বলছি, ধরো এখানে একটা টেবিল আছে, ঠিক আছে? এখানে একটা টেবিল আছে, সেই টেবিলের এখানে ধরো একটা টেবিল আছে, টেবিলের ওপর তুমি একটা বই রেখেছো, ঠিক আছে? এখানে কি রেখেছো? একটা বই রেখেছো। তাহলে বলছে যে একটি তলের কোনো ক্ষেত্রফলের উপর, তাহলে এই যে তলটা রয়েছে এই তলের উপরে কোনো ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে মোট বল প্রযুক্ত হয়, তাহলে কতটা বল প্রযুক্ত হচ্ছে? এই যে বইটা আমি রাখলাম, এই বইটা এই তলের উপর কতটা বল প্রযুক্ত করছে, সেই বলের পরিমাণটাকেই বলা হচ্ছে যে ঘাত। তার মানে কি, ঘাত কিন্তু এক প্রকারের আমরা বল বলতে পারি। ঘাত মানে কি? ঘাত হচ্ছে এক প্রকারের বল বলা যেতে পারে, ঠিক আছে? এবার দেখো, ঘাত হলো একটি বল, হ্যাঁ, এবং সেটি হলো একটি স্কেলার রাশি, এখানে লেখাও আছে। তাহলে ঘাত হচ্ছে কী ধরনের রাশি? ঘাত হচ্ছে একটা স্কেলার রাশি। ঘাতের পরম একক বলছে এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। অলরেডি আমরা জানি যে বলের এককও কিন্তু এসআইতে নিউটন হয়, সিজিএস পদ্ধতিতে ডাইন হয়। তো ঘাতও তাই, ঘাতও কিন্তু সিজিএস পদ্ধতিতে আমাদের ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন, ঠিক আছে? আর এটা হলো স্কেলার রাশি। আর ঘাত এক রকমের বল বলতে পারি আমরা। নেক্সট দেখো, প্রেশার বা চাপ। প্রেশার বা চাপ, ঘাত আর চাপ কিন্তু আলাদা। তোমরা কিন্তু ঘাতের সাথে চাপ কখনোই একই রকম বলবে না। ঘাত আলাদা, চাপ আলাদা। দেখো, চাপ কি? কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে ওই তলের উপর চাপ বলা হয়। চাপ সমান দেখো ঘাত বাই ক্ষেত্রফল। ভালো করে বোঝো এটা। কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর, তো আগের যে ছবিটা আমরা এঁকেছিলাম, যে ধরো এটা একটা কি আছে, এটা একটা টেবিল আছে, সেই টেবিলের ওপরে ধরো একটা বই রেখেছো তুমি, ঠিক আছে? টেবিলের উপরে একটা বই রেখেছো। তো এই বইটা কি করছে? এই বইটা কিন্তু টেবিলের যে তল আছে সেই তলের উপর কিন্তু একটা চাপ সৃষ্টি করছে, ঠিক আছে? মানে একটা বল প্রয়োগ করছে, আমরা বলতে পারি একটা বল প্রয়োগ করছে। বা একটু আগে আমরা যে বললাম সেটাকেই ঘাত বলছি, অর্থাৎ ঘাত প্রয়োগ করছে, তাই তো? বা বল প্রয়োগ করছে। তো বলছে যে কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগেরটা কিন্তু এই প্রতি একক ক্ষেত্রফলের উপর কথাটা বলা হয়নি, ঠিক আছে? এখানে বলছে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যেই বলটা এখানে প্রযুক্ত করা হচ্ছে, যেই বলটা প্রযুক্ত হয় তার মানকেই বলা হচ্ছে চাপ। অর্থাৎ আমরা বলতে পারি চাপ সমান হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, বা চাপ সমান তুমি এটাও বলতে পারো যে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল। আবার বলকে আমরা ঘাতও বলতে পারি। দেখো,
কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ঘাতকেও কিন্তু ওই তলের ওপর চাপ বলা হয়। তাহলে চাপ সমান কি হতে পারে? চাপ সমান হতে পারে বল বাই ক্ষেত্রফল, বা চাপ সমান হতে পারে ঘাত বাই ক্ষেত্রফল। আশা করি বোঝাতে পারলাম। দেখো, এই যে প্রতি একক ক্ষেত্রফল কথাটা রয়েছে না, প্রতি একক ক্ষেত্রফল, তুমি যদি ক্ষেত্রফলের মানটা যদি একক মানে এক বসিয়ে দাও, ধরো আমরা ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। এখন তুমি যদি ক্ষেত্রফলের মানটা 1 মিটার স্কোয়ার বা 1 সেন্টিমিটার স্কোয়ার যদি লেখো, মানে এক লেখো, তাহলে কী হবে? চাপ সমান ঘাত হয়ে যাবে না? তো এখান থেকে আমাদের সংজ্ঞাটা চলে আসছে যে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণে ঘাত প্রযুক্ত হচ্ছে সেটাই হয়ে যাবে চাপ। নেক্সট দেখো, তো আমরা এর আগে পেলাম কি ঘাতের একক পেয়েছি। ঘাতের একক হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন, আর এসআইতে নিউটন। কিন্তু চাপ মানে কি ঘাত বাই ক্ষেত্রফল, চাপ মানে কি ঘাত বাই ক্ষেত্রফল বা বল বাই ক্ষেত্রফল আমরা বলতে পারি। তাহলে চাপের একক কি হবে? দেখো, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাই না? আমরা জানি চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি পি, প্রেশার সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া। ওকে, এটা লেখা যায়, এটা মনে রাখবে। প্রেশার অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল, ফোর্স বাই এরিয়া। তো আমাদের যদি সিজিএস পদ্ধতিতে বলে, তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাইন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে সিজিএস পদ্ধতি, আর এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু এসআই পদ্ধতিতে চাপের একক, এটা মনে রাখবে। তোমাদের অনেক সময় আসে যে 1 পাস্কাল মানে কত ডাইন। দেখো, এই পাস্কালটা কি? পাস্কাল মানে হচ্ছে এই যে 1 নিউটন পার মিটার স্কোয়ার আমরা যে এসআই পদ্ধতিতে পেলাম, এটাকেই আমরা 1 পাস্কাল বলতে পারি। এটাকেই আমরা কি বলতে পারি? 1 পাস্কাল বলা যেতে পারে। তাহলে 1 পাস্কাল মানেই কিন্তু 1 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁵ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার বা 1 পাস্কাল মানে হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, আমাদের মাত্রাটাও আমরা একটু জেনে রাখবো। ঘাতের মাত্রা কি হচ্ছে? ml (10⁻²), আর চাপের হচ্ছে ml (-1 t-2). তো তোমাদের তো কীভাবে এগুলো বের করতে হয় সেগুলো তো তোমাদের শিখিয়ে দিয়েছি। তো ঘাত মানেই তো বল, তো আমাদের বলের মাত্রা কি হয়? mlt-2, mlt-2। তোমরা বল সমান ভর ইন্টু ত্বরণ, আবার ত্বরণ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই কী বলে, মানে বেগ বাই সময়, এরকম করে আমরা করতে পারি। তো এগুলো তোমরা জানো অলরেডি। যাই হোক, মনে রেখে দেবে, এটা ঘাতের মাত্রা কী হবে? mlt-2, আর হচ্ছে চাপের মাত্রা হচ্ছে ml-1 t-2। ঠিক আছে, অবশ্যই পাওয়ারে এগুলো। নেক্সট দেখো, তোমাদের এখানে এই প্রশ্নটা আসে অনেক সময় যে তরলের কোনো একটা বিন্দুতে যদি আমরা চাপ বের করতে চাই, সেটা আমরা কিভাবে বের করব? দেখে নাও, তরলের কোনো একটা বিন্দুতে, ধরো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ পাত্রটা, এখানে তরল রয়েছে, জল আছে। তো এর কোনো একটা বিন্দুতে আমি ধরলাম যে এখানে যে ও বিন্দু আছে, মানে এই ও বিন্দুতে চাপ কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো, ধরা যাক একটি পাত্রে ডি ঘনত্বের একটি তরল আছে, অর্থাৎ আমি যে তরল পদার্থটা ইউজ করছি তার ঘনত্ব বা ডেনসিটি কত? ঘনত্ব হচ্ছে ডি। তরলটার ঘনত্ব কত? ডি বলা হচ্ছে। তরলের উপরিতল থেকে এইচ গভীরতায়, এটা দেখো তরলের উপরিতল, ঠিক এই জায়গাটা উপরিতল, এর থেকে গভীরতা কত? এই যে এইচ গভীরতায় এইখানে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে এইচ, এখান থেকে এইটুকুনি হচ্ছে এইচ গভীরতায়। আচ্ছা, এইচ গভীরতায় ও বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। এখানে ধরো ও বিন্দু আছে, সেই ও বিন্দুতে আমাকে চাপ নির্ণয় করতে হবে, যেটা তরলের যে উপরিতল, সেই উপরিতল থেকে এইচ গভীরতায় তরলের চাপটা আমাকে নির্ণয় করতে হবে ও বিন্দুতে। ঠিক আছে, এবার দেখো, ও বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফলের একটি বৃত্তাকার তল কল্পনা করা হলো। তাহলে এ ক্ষেত্রফল, এই যে দেখছো, এই যে একটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এর যে ক্ষেত্রফল, সেটাকে আমরা লিখব, 1 মিনিট, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো বৃত্তাকার একটা তল আমাদের কল্পনা করতে হবে এখানে। ও বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তাকার তল আমরা কল্পনা করব। ঠিক আছে, কেমন তল কল্পনা করব? বৃত্তাকার তল কল্পনা করব। এবার দেখো,
এই তলকে যদি আমরা ভূমি ধরি তাহলে এইচ উচ্চতায় তরলের যে মানে সেটাকে আমরা চোঙ হিসেবে ধরে নিতে পারি। জিনিসটা ভালো করে বোঝো। দেখো এরকম একটা চোঙ আকৃতির এঁকেছে না, এখানে একটা চোঙ এঁকেছে। তাহলে এই যে ক্ষেত্রফলটা এটাকে আমরা লিখছি ধরো এ, ঠিক আছে, এটাকে আমরা লিখছি এ। তো চোঙের ক্ষেত্রে চোঙের মধ্যে থাকা তরলের আয়তন কত হবে? এই যে চোঙটাকে যদি আমরা ধরে নিই তাহলে এর আয়তন হচ্ছে, আয়তনের সূত্র কি, অর্থাৎ সূত্র দরকার নেই, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখন দেখো এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেই হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানেই ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আমরা বলতে পারি। তাহলে আয়তন সমান কি হচ্ছে, এ ইন্টু এইচ, অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু উচ্চতা হলো, এটা আয়তন বেরিয়ে গেল। এবার দেখো ভর সমান আমাদের কি লিখেছে, এ ইন্টু এইচ ইন্টু ডি। তোমরা জানো যে ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন। ঘনত্ব সমান যদি ভর বাই আয়তন হয়, এখান থেকে আমরা ভর সমান বলতে পারি যে আয়তন ইন্টু ঘনত্ব। ওকে, আয়তন ইন্টু ঘনত্ব। এবার দেখো আয়তন অলরেডি আমরা এ ইন্টু এইচ পেয়েছি, আর তাহলে ঘনত্ব কত, ঘনত্ব আমরা ডি ধরেছি। তাহলে দেখো এ ইন্টু এইচ ইন্টু ডি, এটা হয়ে গেল ভর। কারণ কি, ভর সমান হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন ইন্টু আমরা কি করলাম, ঘনত্বটাকে ডি ধরলাম। এবার দেখো ওজন বা ডব্লু সমান আমরা জানি যে এমজি, তাই তো? ডব্লু সমান কি হয়, এমজি, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু কি হয়, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? এবার দেখো ভর আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে আয়তন ইন্টু ঘনত্ব করে এটা আমরা কত পেয়েছি, এ এইচ ডি পেয়েছি। এই যে এ ইন্টু এইচ ইন্টু ডি পেয়েছি, এবং তার সাথে ত্বরণকে আমরা জি ধরবো। তাহলে ওজন হয়ে গেল আমার এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি, ঠিক আছে? জি হচ্ছে এখানে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই যে ও বিন্দুটা রয়েছে, সেই ও বিন্দুতে তরলের চাপ পি সমান কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে কত, এ ওজন মানেই কিন্তু বল, এটা মনে রাখবে, ওজন মানেই কিন্তু বল, ঠিক আছে? ওজন মানেই বল, ওজনের একক হচ্ছে নিউটন, বলের এককও কিন্তু নিউটন। তাহলে বল বাই ক্ষেত্রফল, তাহলে বলটা আমাদের কত আসছে, ওজন বা বল সেটা আসছে এডি এ এইচ ডিজি বাই ক্ষেত্রফল হচ্ছে এ এ কেটে দাও, এখানে কি হবে, এইচ ডিজি এটা পড়ে থাকবে, অর্থাৎ চাপ সমান আমাদের চলে আসছে এইচ ডিজি। তাহলে চাপ সমান কি হচ্ছে, এইচ মানে হচ্ছে হাইট, মানে হচ্ছে গভীরতা, অর্থাৎ এই যে উপরিতল থেকে, সবসময় মনে রাখবে এটা কিন্তু তরলের যে উপরের লেয়ারটা রয়েছে, সেই লেয়ার থেকে আমরা যেই পয়েন্টে গভীরতাটা পরিমাপ করব, মাপবো, সেইটার গভীরতা, ঠিক আছে? যে পয়েন্টটা আমরা নেব তার গভীরতা, ইন্টু ঘনত্ব মানে হচ্ছে যে তরলটা এখানে ব্যবহার করা হচ্ছে তার ঘনত্ব, আর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? তাহলে পি সমান কি হলো, এইচ ডিজি। পি সমান কি হলো, এইচ ডিজি, এটা মনে রেখে দেবে, মানে তরলের গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। নেক্সট দেখো বায়ুমণ্ডল তরলের উপর চাপ প্রয়োগ করে, তাই তরলের মধ্যে এইচ গভীরতায় মোট চাপ যদি আমাদের বের করতে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে মনে রাখবে মোট চাপ মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস তোমার এইচ ডিজি। ভালো করে এটা বোঝো যে আমাদের যদি টোটাল চাপ বের করতে দেয়, তো এই যে আমরা উপরিতল থেকে তো এই চাপটা পরিমাপ করছি নিচের, তাই তো? এই বিন্দুর চাপটা পরিমাপ করছি, কিন্তু তরল বায়ুমণ্ডলের তো আমরা জানি বায়ুমণ্ডল কি হয়, বায়ুর তো একটা নিজস্ব চাপ আছে, বায়ুরও নিজস্ব একটা চাপ রয়েছে, যাকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলছি। এই বায়ুমণ্ডলীয় চাপের মানটা তোমাদের আমি একটু পরেই বলছি, এর মান কত হয়, যেটাকে সাধারণত আমরা 76 সেমি পারস্তম্ভের চাপের সাথে সমান করি, ঠিক আছে? তো সেই বায়ুমণ্ডলীয় চাপ থাকবে, এবং তার সাথে এই যে তরলটা রয়েছে সেই তরলের কিন্তু চাপটা মেজারমেন্ট করা হচ্ছে এখানে। নেক্সট দেখো, আচ্ছা এটা তোমাদের একটু মুছে দিই, ঠিক আছে? তোমরা লিখলে লিখে নেবে, বা বই আছে, বই থাকলে বই থেকে পড়ে নেবে। নেক্সট দেখো, তরলের চাপের প্রকৃতি, অর্থাৎ তরলের যে চাপ সেটার প্রকৃতি, তার যে ক্যারেক্টারগুলো কী কী রয়েছে সেটা আমরা দেখে নিই।
প্রথমে কি বলছে যে তরলের ঊর্ধ্বচাপ, নিম্নচাপ এবং পার্শ্বচাপ রয়েছে, অর্থাৎ তরল ঊর্ধ্বমুখী চাপ, নিম্নমুখী চাপ এবং পার্শ্বচাপ 3 রকমের চাপই কিন্তু তরলের ক্ষেত্রে রয়েছে। 2 বলছে স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে সব দিকে চাপ সমান হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। স্থির তরলের অভ্যন্তরে যদি কোনো একটা তরল, মানে কোনো একটা বলছি কেন, কোনো তরল সেটা স্থির অবস্থায় রয়েছে, ধরো এখানে যে তরলগুলো রয়েছে সেগুলো স্থির অবস্থায় রয়েছে, তো স্থির তরলের অভ্যন্তরে মানে স্থির তরলের ভেতরে ভেতরে কোনো অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে, অনুভূমিক তল মানে ধরো আমি বলছি যে এই যে একটা তল আমি কল্পনা করছি, এই তলের মধ্যে জলের লেয়ারটা ধরো এখানে আছে, তো লেয়ারটা যদি এখানে থাকে, এই তলের তুমি যে কোনো ধরো এইটা এ বিন্দু বা বি বিন্দু বা সি বিন্দু, এই গভীরতায় সেম গভীরতায় তুমি যে কোনো পয়েন্টে কিন্তু চাপ সমান পাবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে তরলের চাপ, প্রেশার সমান হচ্ছে কি এইচডিজি পেয়েছো তুমি। এইচ মানে কি? উচ্চতা, অর্থাৎ এখান থেকে এখানে যে গভীরতাটা রয়েছে সেটা, তো গভীরতা তো আমরা সবগুলোর ক্ষেত্রেই সমান পাবো। আর ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেনসিটি, অর্থাৎ ঘনত্ব। তো তরল তো এখানে ধরো যে তরলটা নেব তারই ঘনত্ব থাকবে। আর জি মানে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? তার মানে কি আমাদের যে কোনো বিন্দুতে কিন্তু আমরা সমান চাপ পাবো। নেক্সট দেখো 3 নম্বর পয়েন্ট বলছে স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের প্রতিটি বিন্দুতে চাপ সমান হবে। আচ্ছা, এখানে 2 আর 3 নম্বর পয়েন্টটা মনে হচ্ছে সেম রয়েছে, কিন্তু একটু দেখো বেসিক ডিফারেন্স আছে এখানে। প্রথমটা বলছে স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে সব দিকে চাপ সমান হবে, ঠিক আছে? কোনো একটা বিন্দুতে সেটা সব দিকে চাপ কিন্তু সমান হবে সেটা বলছে। আর মানে যে দিক থেকে তুমি ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, পার্শ্বমুখী যেরকম দাও না কেন, সব দিক থেকে চাপটা সমান হবে। আর এখানে বলছে স্থির তরলের অভ্যন্তরে কোনো অনুভূমিক তলের প্রতিটি বিন্দুতে চাপ কিন্তু সমান হবে, যেটা তোমাদের এই আমি আগেই বুঝিয়ে দিয়েছি, ওটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। নেক্সট দেখো স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ যদি পি হয়, বিন্দুটির মানে গভীরতা যদি এইচ হয় এবং ঘনত্ব যদি ডি হয়, হ্যাঁ, তবে কি বলছে যে প্রতিটির ক্ষেত্রে সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা দেখছি যে পি এর সাথে এইচ সমানুপাতিক, পি এর সাথে ডি সমানুপাতিক, আবার পি এর সাথে জিও কিন্তু সমানুপাতিক, ঠিক আছে? এই যে এইচ ডি বা জি আর কি সমানুপাতিক হবে। অভিকর্ষজহীন স্থানের তরলের চাপ কিন্তু শূন্য হবে। যেখানে অভিকর্ষ ত্বরণ থাকবে না সেখানে কিন্তু তরলের চাপ শূন্য হয়ে যাবে, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো এখানে কি দেওয়া আছে, এই যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ তোমাদের বলছিলাম সেটাই দেখো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 76 সেমি পারস্তম্ভের চাপকে বলা হয় যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে যখনই আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা আসবে, আমাদের এটা বলতে হবে যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 76 সেমি পারস্তম্ভের চাপকে বলা হবে ওই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবং এই যে বায়ুমণ্ডলীয় চাপ সেটা কিন্তু ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। কিসের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমাদের বের করতে বলছে। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা অবশ্যই দেখে নাও। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে তোমার 76 সেমি পারস্তম্ভের চাপ। 76 সেমি পারস্তম্ভের চাপ। এখন দেখো 76 সেমি পারস্তম্ভ মানে হচ্ছে আমাদের যে হাইটটা সেটা হচ্ছে 76 সেন্টিমিটার। হাইটটা কত হচ্ছে? 76 সেমি। সেটাকে যদি আমরা মিটারে নিতে চাই 100 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 0.76 মিটার হয়ে গেল। পারদের ঘনত্ব, তো যেহেতু পারদের ক্ষেত্রে বলছে এখানে আমাদের রাখতে হবে কি, পারদ রাখতে হবে, ঠিক আছে? পারদ রাখতে হবে। এর পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব সাধারণত আমরা জানি 13.6, তাই তো? 13.6 যদি সেটা এসআইতে নিয়ে যায় তাহলে হয়ে যাবে তোমার 13,600 কেজি পার মিটার কিউব, আর 13.6 এটা হচ্ছে তোমার গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, ঠিক আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, কিন্তু এটাই যদি আমরা এসআইতে নিই তাহলে কিন্তু এই 13,600 কেজি পার মিটার কিউব হয়ে যাচ্ছে। আর অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা চাপ জানি এইচডিজি, তাহলে এইচ এর মান কত?
76 সেমি পারস্তম্ভের চাপ, সেটাকে আমাদের মিটারে নিয়ে এটা আসলো। তারপরে দেখো পারদের ঘনত্ব এটা আসলো, আর অভিকর্ষীয় ত্বরণ 9.8। চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল। দেখো এখানে পিএ লিখেছে, পিএ মানে কি? পাস্কাল। তাহলে আমাদের এটা মুখস্থ রাখতে হবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হয়। একটা অ্যান্সার তো 76 সেমি পারস্তম্ভের চাপ, সেটা একটা অ্যান্সার হয়। আরেকটা হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, এটাও কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, এটা মনে রাখবে। আচ্ছা, তোমাদের আরও একটা জিনিস বলে দিই, বার এককেও কিন্তু আমাদের চাপের একটা একক আছে, যেটা ব্যবহারিক একক, সেটা হচ্ছে বার। কি বললাম? বার, BAR, বার। ঠিক আছে, এটাও কিন্তু চাপের একক। এখন এই যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, সেই মানটা কিন্তু বার এককে কত হয়? 1.01325 বার, এটা মনে রেখে দেবে। এটাও কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা কি কি পাচ্ছি? এটা পাচ্ছি পাস্কাল এটা, আর বারের ক্ষেত্রে ধরো এটাই, আবার বারের ক্ষেত্রে আমরা লিখলাম এত বার। আর আর হচ্ছে আমাদের 76 সেমি পারস্তম্ভের চাপ তো বলেছি। নেক্সট দেখো, সেটা একটু মুছে দিই তোমাদেরকে। বলছে যে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, এটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা তোমরা একেবারে ঝাড়া মুখস্থ করে নেবে, খুব সহজ, কঠিন নয়। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি? দেখো, ফার্স্ট পয়েন্ট, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে বলা হয় যে বৃষ্টিপাত হতে পারে। তাহলে ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে কি হয়? কমতে থাকলে তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, বৃষ্টিপাত হতে পারে মনে করা হয়। দ্বিতীয়ত, ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায় তাহলে বুঝতে হবে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, অর্থাৎ ঝড় বা ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে। তাহলে কি বললাম? ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে কমে তাহলে কি হবে? বৃষ্টিপাত হবে। হঠাৎ যদি কমে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। আর যদি ব্যারোমিটার পাঠ ধীরে ধীরে কিন্তু যদি বাড়তে থাকে তাহলে কি হবে? যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, বুঝতে হবে যে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তার মানে কি? আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে। তাহলে ধীরে ধীরে যদি বাড়ে, আবহাওয়া পরিষ্কার এবং শুষ্ক এবং পরিষ্কার থাকবে। আর যদি হঠাৎ যদি বেড়ে যায়, যদি ব্যারোমিটার পাঠ হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে গেছে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, অনেকটা জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো তোমাদের আজকে আমি এতটুকুই করালাম। তবে এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এগুলো পড়ে নেবে, নোট করলে নোট করে নেবে, বই থেকে দাগালে দাগিয়ে নেবে। ঠিক আছে, টপিকগুলো ভালো করে এখান থেকে বুঝে নেবে, দিয়ে তোমরা বইয়ের মধ্যেও দাগাতে পারো, নিজেরা নোটগুলো লিখতেও পারো। তো কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার আছে। ঠিক আছে, আর অবশ্যই মুখস্থ করে নেবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আরও নতুন অনেক ভিডিও পাবে। ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।